হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ফিল্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। শুনেছি আপনি নাকি আপনার বউদের 1 বছরের মধ্যে ছেড়ে দেন, আবার অলরেডি 3টা বউকে ছেড়েও দিয়েছেন। বাসরাতে বউয়ের মুখে এমন কথা শুনে আমার চোখ কপালে। বিয়ের আগে বউকে কেউ বলতে দেয়নি আমাকে এসব কথা, তাহলে বউ কিভাবে জানলো? জি কেন? এমনি। এমনি নাকি শরীর পর্যবেক্ষণ করা শেষ হয়ে যায় তাই? জানেন, আপনি দেখতে কোনো হিরোর কম না, কিন্তু বউ ছাড়েন। এটা জেনেও আপনি আমাকে বিয়ে করেছেন, তার মানে কি আমি এটা বুঝবো যে আপনি আমাকে টাকার জন্য বিয়ে করেছেন? আমার কথাটা শুনে মেয়েটা আশ্চর্যজনক চোখ নিয়ে আমার চোখে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে আবার বলতে শুরু করলো, ফেসবুকে গ্রুপে খুব ঘোরাঘুরি করি আমি, সবার পোস্ট দেখি, অনেক অনেক কথা বলে, কারো পছন্দ হয় কারো হয় না। আপনারও একটা দেখেছিলাম আজ থেকে 1 বছর আগে, কারো পোস্ট পছন্দ হলেও তার আইডিতে আমি কোনোদিন ঢুকিনি, কিন্তু কেন জানি না সেদিন ঢুকেছি আমি আপনার আইডিতে দেখতে, জানি না কেন, কিন্তু ঢুকেছি আমি। আপনার পোস্টে ছিল যে মেয়েকে সম্মান করা শিখেন। আচ্ছা, বিয়ে করে বউকে ছেড়ে দিলে মেয়েদের সম্মান করা হয় বুঝি? মেয়েটার প্রশ্নের উত্তরে কি দেবো বুঝতে না পেরে চুপে গেলাম। মেয়েটা কিছুক্ষণ আমার উত্তরে অপেক্ষা করে আবার বলতে শুরু করলো, আপনি যখন আমাকে দেখতে এসেছিলেন তখন আমি আপনাকে আমার ঘর থেকে উকি মেরে দেখে নেই, তখনই মনে পড়ে পোস্টের ছেলেটা, খুব খুশি হয়ে হ্যাঁ বলেছিলাম, কিন্তু তখন জানতাম না যে আপনি সম্মান পাওয়ার জন্য মিথ্যা পোস্ট করেন। আমি মেয়েদের সম্মান করি। ছেড়ে দিয়ে? আসলে আমি। আমার ঘুম এসেছে, ঘুমাবো। মেয়েটা আমার দিকে পিঠ করে শুয়ে গেল। কেন জানি খুব কষ্ট হলো। মেয়েটা তো সব বলল, কিন্তু একবারও শুনলো না আমার কথা। আমি যে কেন ছেড়েছি তা আমিই জানি। আমিও মেয়েটার পাশে শুয়ে গেলাম, ওর দিকে পিঠ করেই শুইলাম। শুয়ে থেকে মনে করছি আগের কথাগুলো। আমার যখন 5 বছর তখন থেকেই আমার মা আমার পিছনে লেগে থাকতো বাচ্চা বাচ্চা করে, খালি বলতো যে আমার বিয়ের 1 বছরে সে বাচ্চা দেখতে চায়। আমার মা তখন থেকে আমাকে বাবা হওয়ার কাজ, বাবা হওয়ার অনুভূতি সবকিছু বুঝিয়ে আসছে। আব্বু আম্মুর এসব দেখে প্রায় ঝগড়া করতো, কিন্তু কে কার কথা শোনে? আমার মা আমাকে বোঝাতে নেই। আমার আব্বুর জন্যই আজ আমার এত দূর পড়াশোনা। ছোটবেলায় আব্বু পড়ালেখার জন্য বকলে মা বলতো, চুপ হতো, ছেলে আমার একা, ওর বাচ্চা কাচ্চা হলেই হবে, পড়াশোনা লাগবে না, এত সম্পত্তি কে খাবে? আসলে গ্রামের মেয়ে তো আমার মা, তাই তার পড়াশোনার উপর অত আগ্রহ ছিল না। মায়ের বাচ্চা কাচ্চা শুনে আমার ভিতরে ফিলিংস আসতো বাচ্চা নেওয়ার। আমি বলতাম হ্যাঁ আমি বাচ্চা চাই। এখন ছোট বাচ্চাকে যেটা মানুষ বেশি বলবে বাচ্চা সেটাই চাইবে বা করবে। আমার তেমন অবস্থা ছিল। তখন আমার 10 বছর। টিভিতে দেখতাম হিরো হিরোইনের হাত ধরলেই বাচ্চা চলে আসে পেটে। এটা দেখে কত মেয়ে যে হাত ধরেছি তা গুণে শেষ করা যাবে না, কিন্তু ওদের কখনো বাচ্চা আসেনি। তখন এত খারাপ লাগতো যা বলে বোঝানোর মতো না। আমার ছোটবেলা এইভাবেই যায়। বড় হয়ে যখন আমি বিয়ের বয়সে আসি, মা তখন আমার পেছনে সুপার গ্লুয়ের মতো লেগে আছে আমার বিয়ে দেওয়ার জন্য। মায়ের কথায় একদিন একটা বিয়ে করে ফেলি। মেয়েটা খুব সুন্দর ছিল, যাকে দেখলে যে কেউ পাগল হয়ে যাবে। আমার পরিবারে অনেক এক্সপার্ট গ্রামে, তাই মেয়েটার পরিবার অনেক খুশিতেই আমার সাথে বিয়ে দিয়ে দেয়। মেয়েটা আমার কোনো কথা কোনোদিন মেনে নেয়নি তা আমি বলতে পারবো না, কারণ মেয়েটা আমার সব কথা শুনতো, আমাকে পাগলের মতো ভালোবাসতো। ওই মেয়েটাকে ছেড়ে দেওয়ার কোনো কারণই পাইনি আমি ওই মেয়েকে কোনোদিন ছেড়ে দিতেও চাইনি, আগলে রাখতে চেয়েছিলাম সারা জীবন, কিন্তু আমার মা তা হতে দেয়নি। 1 বছরের মাথায় আমার বউয়ের পেটে কেন যেন বাচ্চা আসেনি, এই কারণে ছাড়িয়ে নেই আমাকে। মেয়েটা সাইন করার সময় অনেক কেঁদেছিল আমায় ধরে, বলেছিল আমাকে ছাড়বেন না, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। মেয়েটার কান্না দেখে আমিও কেঁদে ফেলেছিলাম, কিন্তু মায়ের জন্য ছেড়ে দেই আমি। পরে আবার একটা বিয়ে হয় আমার। এমন ছাড়াধরা করতে করতে 3টা বিয়ে হয়ে যায়। সবাইকে ওই কারণ দেখিয়ে ছেড়ে দেওয়া হয়। সব গ্রাম এখন জানাজানি, তাই আর কেউ বিয়ে দিবে না আমার সাথে। মা তাই আমাকে শহরে এনে বিয়ে দেয় মিতুর সাথে। মিতু ওই সব মেয়ের থেকে একদমই আলাদা। মিতুকে প্রথম দেখাতে মায়ে পড়ে গিয়েছিলাম আমি। এত মায়া ওর ভিতরে যা বলে বোঝানো সম্ভব না। কিন্তু আমি জানি মা এবারও ছাড়িয়ে দিতে বলবে আমাকে, ওই এক কারণ দিয়ে। আচ্ছা, বিয়ের 1 বছরের মাথায় কে বাচ্চা নেই জানি না, কিন্তু মা হয়তো তার বিয়ের 1 বছরের মাথায় আমাকে নেই, তাই মায়ের এত শখ।
আচ্ছা, বিয়ের 1 বছর মাথায় কি বাচ্চা নাই জানি না, কিন্তু মা হয়তো তার বিয়ের 1 বছর মাথায় আমাকে নেই, তাই মাহির এত শখ আমার বাচ্চাকে দেখার। আমার বিয়ের 1 বছরে আমি ম্যাচিউর হওয়ার পর যতখানি জানি, কোনো এক নতুন দম্পতি প্রায় 2-3 বছর বাচ্চা নেয় না, কারণ 1-2 বছর সময় লাগে তাদের একে অপরের সাথে ফ্রি হতে। কি করে সম্ভব একটা মানুষের পক্ষে 1 বছরে বাচ্চা নেওয়া? আর বাচ্চা তো আমাদের সৃষ্টিকর্তা দেন, সেখানে সেই মেয়ের বা আমার দোষটা কোথায়? যাই হোক, সে আমার মা, তার কোনো ভুল হতে পারে না। তার পায়ের নিচে আমার বেহেশত, তাকে বিশ্বাস করতে হবে আমাকে, এটাই আমার কর্তব্য। আর উনি কিছু বোঝেন হয়তো, তাই তিনি আমার সন্তান দেখতে চান। আর উনি মা, সাথে আমার থেকে বেশি এই পৃথিবীটাকে দেখেছেন উনি, ওনার ভুল হতে পারে না। সকাল 7টা, ভাবতে ভাবতে কালকে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। ঘুম থেকে উঠতেই কারো স্পর্শ অনুভব করলাম, কে যেন আমার ওপর তার হাত দিয়ে রেখেছে খুব আলতোভাবে। ধীরে ঘাটটা ঘুরিয়ে পেছনে তাকালাম, মিতু ঘুমিয়ে আছে আমার উপর হাত রেখে। এত নিষ্পাপ চেহারা কারো হয়? বিশ্বাস হয় না আমার। আজ এই নিষ্পাপ চেহারা দেখছি, কিন্তু কাল ওই নিষ্পাপ চেহারার বিপরীত চেহারা দেখেছি ওর। বলে বোঝাতে পারবো না কাল কত ভয় পেয়েছি। কাল রাতে মনে একটা কথাই ছিল, পোস্টে দেখতাম অন্যদের বউ পিটানোর পোস্ট, দেখতাম তা আমার উপর উল্টা হয়ে প্রয়োগ যেন না হয়। মিতুর হাত নিজের উপর থেকে সরিয়ে নিয়ে উঠে পড়লাম। বিয়ের জন্য অফিস থেকে 15 দিনের ছুটি নেওয়া, যেটাই হোক বিয়ের জন্য নেওয়া হলেও আমার বিয়ের জন্য লাগবে না, কারণ বউটা তো আমাকে ঘৃণা করে। এখন তাকে বোঝাতে গেলে কি কথা উঠবে আমি শুনতে চাই না, যেটা হোক আমি ওকে বলতেও চাই না। খাট থেকে নিচে নেমে আরেকবার পেছনে তাকিয়ে দেখলাম, ওয়াও এত কিউট, কি আর বলবো। কিন্তু না, ওর দিকে বেশি তাকানো যাবে না, কারণ বেশি তাকালে আমাকে আবার অপমান করবে। কিন্তু এখন তো ঘুমিয়ে আছে, আর একটু দেখি। খাটের উপর আবার উঠে গেলাম, যেহেতু এখন ঘুমিয়ে আছে সেহেতু আমিও শান্তি করে ওকে দেখতে পারবো। বালিশের উপর মাথা দিয়ে আবার তাকিয়ে আছি ওর দিকে। এত সুন্দর মেয়েও আছে এই দুনিয়ায়, ওর দিকে তাকিয়ে আছি। এত সুন্দর যে ওর দিকে তাকিয়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। মিতু, তোমার দিকে তাকিয়ে থাকবো সারা জীবন। যদি তোমার ইচ্ছে হয় তুমিও একটু তাকিয়েও। তোমার ওই বাঁ পাশে ছোট্ট জায়গা দিও, চিপাচিপি থাকলেও ওখানেই থাকবো। আমার বাঁ পাশে অনেক জায়গা, তুমি না হয় শান্তিতে থেকো আর আমি চিপাচিপিতেই থেকে যাব। এইভাবে জীবনটা শেষ হয়ে যাবে। হঠাৎ মিতু চোখ খোলে। আমার শরীরে পর্যবেক্ষণ করছেন নাকি তাকিয়ে থেকে? এসব কি বলছো মিতু? আমি আবার ওসব কেন করতে যাব? তো এই সাত সকালে আমার দিকে অমন দৃষ্টিতে কেন তাকিয়ে আছেন? আমার দৃষ্টি তোমাকে খারাপ মনে হয়? 3টা বউ ছাড়া ছেলেদের সব দৃষ্টিই খারাপ। তোমাকে কে বলেছে আমি 3টা বউ ছাড়া ছেলে? বলেছে একজন। তো সেই একজনের নাম কি? বলবো না। মিতু খাট থেকে উঠতেই জয় মিতুর হাত ধরে টান দিয়ে আবার শুইয়ে দেয় নিজের পাশে। তোমাকে বলতে হবে। কি করছেন এসব? ছাড়েন আমার হাত। বলো কি বলেছে? বলেছে একজন, বললাম তো। আমার মা বলেছে? ওই মহিলা বলবে? ওই মহিলাকে এই প্রশ্ন করলে আমার উপর হাত তুলে। মানে কি বলতে চাচ্ছ তুমি? আমার মা তোমাকে মেরেছে? জি হ্যাঁ, জীবনে অনেক স্বপ্ন ছিল, বিয়ে হবে, শ্বশুর বাড়ি আসবো, শ্বশুর শাশুড়ি নিজের মেয়ের মতো দেখবে, স্বামী আগলিয়ে রাখবে, সব ঝড় থেকে। কিন্তু বিয়ের পর থেকে কি হলো? স্বামী বের হলো 3 বউ ছাড়া, আর বিয়ের দিনই থাপ্পড় খেলাম শাশুড়ির হাতে। তুমি মিথ্যা বলছো, আমার মা তোমাকে জীবনও মারতে পারে না, সে অনেক ভালো। হ্যাঁ ভালো তো, বলবেনই। আপনার সেই ঘৃণ্য সত্যি লুকিয়ে রাখার চেষ্টা করছে যে। দেখো মিতু, আমি ইচ্ছা করে কাউকে ছাড়িনি। আমার মা ওদের থেকে আমাকে ছাড়িয়ে নিয়েছে, কারণ ওদের বাচ্চা হতো না। আর আমি পরিবারের এক ছেলে, সেহেতু আমার বাচ্চা দেখতে চাই মা। 1 বছরে ছাড়তেন কেন তাহলে? মায়ের ইচ্ছে আমার বিয়ে 1 বছরে বাচ্চা দেখবে, তাই। বিয়ের 1 বছরে বাচ্চা? আসছো কেন? হাসার কথা বললে তো হাসবই না। আমি কোনো হাসার কথা বলিনি। মানে আপনি সিরিয়াস? হেই, গাধা নাকি আপনি? একটা মেয়ের অ্যারেঞ্জ ম্যারেজ হলে তার কম পক্ষে 1 বছর লাগবে তার স্বামীর সাথে ফ্রি হতে, আর আপনি চান সেই 1 বছরের মধ্যে পেটে বাচ্চা আনুক? আমার মায়ের ইচ্ছে পূরণ তো করতেই হবে। আসলে কি আপনি? হ্যাঁ, আমার মায়ের ছেলে।
সহ্য হচ্ছে না আর। এখন মারতে যাবা? আমি কোন দুঃখে মরবো? সহ্য হচ্ছে না নাকি? ও আল্লাহ, তুলে নাও এনে, দূর হন। মিতু জয়কে ধাক্কা মেরে ফেলে দেয়। ইস, এভাবে কেউ ধাক্কা মারে? মারে, আমি মরি, এখন মারেন। মিতু খাট থেকে উঠে চলে যায়। জয় মেঝেতে বসে থেকেই মিতুর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা এত রাগী যে বলে বোঝানো সম্ভব না, কিন্তু এই রাগ দেখে যেন আবার পাগল হয়ে ওর জন্য। আচ্ছা এখন বাদ দেই, অফিসে যাব, স্যারকে বলতে হবে স্যার বিয়ে করার বউ ঘৃণা করে, সে তো এত ছুটি লাগবে না। মেঝে থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়া শেষ হতেই আবার মিতু এসে হাজির। মেয়েটাকে যাওয়ার সময় কেমন দেখলাম কেন জানি এখন তেমন দেখছি না। একটা গাল লাল, চোখে পানি টলমল করছে। কি হয়েছে বলো? আপনার মা এত খারাপ কেন? আমার মা আবার কি করেছে যে খারাপ বলছো? আর তোমার গাল লাল কেন? মিতু হঠাৎ আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। কাঁদতে শুরু করলো। কিছুই বুঝতে পারছি না। এই তো গেল রাগী লোক নিয়ে, আবার এই 5 মিনিটে কি হলো যে কাঁদতে শুরু করলো? মিতু কি হয়েছে আমাকে বলো। আমি কি আপনার মায়ের মেয়ে হতে পারি না? ওনার তো কোনো মেয়ে নেই, আমাকে কি সে মেয়ে মানতে পারে না? আরে পাগলি, মা তোমাকে মেয়ে মানে? মেয়ে মানলে কেন থাপ্পড় মারলো আমায়? কেন বিয়ের দিনে থাপ্পড় মেরেছে? আমি আমার জীবনে কোনো দিন মার খাইনি। তুমি কি বলছো এসব? মা তোমাকে কোনোদিন মারতে পারে না। মিতুকে দূরে সরিয়ে দিয়ে, মেরেছে আপনার মা। এই গালে যে লাল দেখছেন, ওটারই ফল। তুমি মিথ্যা বলছো। আমি মিথ্যা বলিনি। চলো। জয় মিতুকে টেনে নিয়ে যায় ওর মায়ের কাছে। মা তুমি মিতুকে মেরেছো? কি বলছিস এসব? আমি কেন ওকে মারতে যাব? তাহলে ওর গাল লাল কেন? ও রুম থেকে দৌড়ে আস্তে আস্তে পড়ে গেল। তারপর আমি ওকে ধরতে গেলে ও আমাকে ধমক দিয়ে ঘরে চলে গেল। জয় ওর মায়ের কথা শুনে মিতুর দিকে তাকায়। না, এটা সত্যি না। উনি আমাকে থাপ্পড় মেরেছেন। আমি যখন ওনাকে বলি মা আমাকে মেয়ে মনে করবেন, আমার আর কালকের মতো আর মারবেন না, নয়তো আমি জয়কে বলে দিব, তখনই তিনি মারেন। তুমি আমাকে এটা বোঝাচ্ছ যে আমার মা আমাকে মিথ্যা বলছে? হ্যাঁ, আপনার মা আপনাকে মিথ্যা বলছে। ছিছি মা, এসব কি বলছো তুমি? আমি কেন আমার ছেলেকে মিথ্যে বলবো? মিথ্যা বলবেন মানে? আপনি মিথ্যা বলছেন। তুমি তো দেখছি অনেক মিথ্যুক। এত খুঁজে এই মিথ্যুক মেয়েকে বিয়ে করে আনলাম আমার ছেলের জন্যে। ছি, এত মিথ্যা কি করে বলছেন আপনি? মিতু! জয় মিতুকে থাপ্পড় মারে। মিতু গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মিতুর আশা ছিল না যে জয় পর্যন্ত ওকে মারবে। মিতুর চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। জয়ের থাপ্পড় মারা দেখে জয়ের মা হালকা মুচকি হাসে। জয়, মারিস না বাবা, ছোট মেয়ে, ভুল হয়ে গেছে। ভুল হয়েছে যখন, তখন ক্ষমা চাও। কার কাছে ক্ষমা চাইবো? আমার মায়ের কাছে। আমি মিথ্যা বলিনি। সে বলেছে তার উচিত ক্ষমা চাওয়া। মিতু! বাদ দে বাবা। এই বাড়িতে কেউ নেই আমার। একজন লুকিয়ে মারে, আরেকজন সবার সামনে। লুকিয়ে থাপ্পড় মারার মানুষ আবার আটকায়। ছি, এই কোন বাড়িতে আসলাম আমি? আম্মু আব্বু এই কোন বাড়িতে পাঠালো? মিতু কাঁদছে এমন সময় জয়ের বাসাতে প্রবেশ করে। মিতুর মা বাবা, মামা মামি, চাচা চাচি, কাজিন মিতুর এমনভাবে কাঁদা দেখে মিতুর বাড়ির সবাই অবাক হয়ে যায়। কি মেয়েকে পাঠিয়েছিল আর কেমন মেয়ে পাচ্ছে? তুই কাঁদছিস কেন? মিতু ওর মাকে দেখে ছুটে যেয়ে জড়িয়ে ধরে। মা, আমি বাড়ি যাব মা। এই বাড়ি কোনো লোক ভালো না। কি হয়েছে আমাকে ভালোভাবে বল। এসব কি হচ্ছে জয়? আমার মেয়ে কাঁদছে কেন? এসব আপনার মেয়ের নাটক। ছি, এত বেহায়া। জয়, এসব কি বলছো তুমি? কি করেছে এমন আমার মেয়ে? আপনার মেয়ে মিথ্যে বলে আমার ছেলের মাঝে আমার জন্য ঘৃণা তৈরি করার চেষ্টা করছে। এসব কি বলছেন আপনারা? আমার মেয়ে অনেক ভালো, আর আপনাদের সাহস হলো কি করে এসব বলার?
সত্যি বলতে সাহস লাগে, যা আমার আর আমার মায়ের ভিতরে আছে। জয়, উনি তোমার বড়, সম্মান দিয়ে কথা বলো। উনি কি ওনার মেয়েকে বড়দের সম্মান দেওয়া শিখিয়েছেন যে আমি ওনাকে সম্মান দিব? জয়, চিল্লাচ্ছেন কেন? ও তো ঠিকই বলেছে। যেই মেয়ে ওর মা বাবাকে সম্মান দেয় না, সেখানে ও কেন ওর মা বাবাকে সম্মান দিবে? মা প্লিজ এখান থেকে নিয়ে চলো, আর ভালো লাগছে না এসব অপমান। আর কেন যে বিয়ে দিয়েছিলে 3টা বউ ছাড়া ছেলেকে? 3টা বউ ছাড়া মানে? আপনার ছেলে 3টা বউ ছাড়া, এই কথা আগে বললেননি কেন আমাদের? আমরা কেন বলবো? আপনারা খোঁজ করতে পারেননি? বাহ বাহ, আমাদের অপমান করেছেন নিজে অপমানের যোগ্য হয়ে। এই যে আপনারা কিন্তু আমাদের বাড়িতে দাঁড়িয়ে আছেন, সেহেতু মুখ সামলিয়ে কথা বলবেন। মুখ সামলিয়ে কথা বল। আরে আপনার ভাগ্য ভালো যে এখনো আমি হাত চালাইনি। আমার বাবা মাকে মারবেন? এত সাহস কি দিল আপনাকে? আরে তুমি চুপ থাকো। আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছিলাম তোমার উপর বিশ্বাস করে। জানতাম না যে বিশ্বাসের পরিণতি এমন হবে। মিতমা চল। চলো বাবা। মিতু একবার পিছনে ঘুরে জয়কে দেখে। জয় মিতুর তাকানো থেকে অন্যদিকে চোখ ঘুরিয়ে নেয়, এমন ভাব দেখায় যেন সে মিতুকে নিজের শত্রুর থেকেও বেশি ঘৃণা করে। মিতুকে নিয়ে মিতুর পরিবার চলে আসে। মিতু যাওয়ার পর জয় ওর মায়ের সামনেই বসে যায়। মাফ করে দাও মমিতুকে, আমি ওর হয়ে মাপ চাচ্ছি। আহা বাবা, তুই কেন মাপ চাইবি? তোর আবার কিসের দোষ? মা, ও আমার বউ, সেহেতু ওর দোষ মানে আমার দোষ। না বাবা, তোর কোনো দোষ না, দোষ আমার। কারণ আমি তোর জন্য ভালো মেয়ে খুঁজে আনতে পারিনি। কিন্তু তুই চিন্তা করিস না, এবারে অনেক ভালো মেয়ে খুঁজে আনবো। মা, আমি আর কাউকে চাই না, আমি বিয়ে করতে পারবো না। মানে তুই ওকেই তোর বউ করে রাখবি? হ্যাঁ, কারণ মানুষের জীবনে একবার বিয়ে হয়, আর আমার তো এতবার বিয়ে হয়ে গেছে। আর যদি কোনোদিন মিতু ওর ভুল বুঝতে পেরে আমার কাছে এসে মাপ চাই, তাহলে ওকে ক্ষমা করে দিব। তুই যা ভালো বুঝিস। অন্যদিকে মিতু বাসায় যেয়ে সবাইকে সব কথা বলে প্রথম থেকে কিভাবে ওকে মেরেছে ওর শাশুড়ি, ওর স্বামী, মিতুর বাবা মা মিতুর কাছ থেকে সব শুনে নেয়। মা তুই চিন্তা করিস না, কয়েকদিনের ভিতরেই আমরা তোকে ওই ছেলের কাছ থেকে ছাড়িয়ে নেব। হ্যাঁ, ডিভোর্স দিয়ে। মিতু মিতুর বাবার কাছ থেকে ডিভোর্স কথাটা শুনে থমকে যায়। ওর চোখ দিয়ে যেন আর পানি গড়িয়ে পড়তে শুরু করে। নিজের জীবনে বিয়ের পর খুশি ছাড়া আর কিছু পাবে না এই ভেবেই তো কবুলটা বলেছিল মিতু। কিন্তু আজ কি হলো? ছেলেটা ছেড়ে দিল, বলল নাকি বেহায়া? ছেলেটা একদিনে সব স্বপ্ন তছনছ করে দিল মিতুর। মিতু কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যায়। মিতু গেট লাগিয়ে কাঁদতে থাকে। রাত 9টা। মিতুর মা মিতুর ঘরের দরজায় যেয়ে মিতুকে ডাক দেয়। মিতু গেট খোলে না। মিতুর মা, হুম। ওকে ছেড়ে দাও এখন, ও একটু কাঁদুক, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। ও খাবার খাবে না? ভাত দাও এখন, পরে খেয়ে নিবে। ও না খেলে যে আমিও খেতে পারবো না। ওকে একটু ফ্রি হতে দাও। আচ্ছা। মিতুর মা বাবা চলে যায়। মিতুর গেট লাগিয়ে শুয়ে থাকে। এমন করেই রাতটা পার হয়ে যায়। সকালবেলা মিতু গেট খুলে বাইরে বের হয়ে আসে। মিতুর চোখ দুটো ফুলে গেছে। একদিনই যেন মেয়েটা শুকিয়ে গেছে অনেকখানি। মিতুর পরিবার মিতুকে দেখে অবাক হয়ে যায়। একদিনে মেয়েটার কি অবস্থা বানিয়ে দিয়েছে ছেলেটা। মিতু ওর পরিবারকে দেখে একটু হাসার চেষ্টা করে। সবাই বুঝতে পারে মিতুর মিথ্যে হাসি। মিতু, তুই ঠিক আছিস? মিতুর চাচাতো বোন। হ্যাঁ আপু, আমি ঠিক আছি। আমার আবার কি হবে? ঠিক, আমার মেয়ের আবার কি হবে? ও তো সব থেকে বেশি শক্তিশালী, তাই না মা? জি জি, আপনার মেয়ে সব থেকে বেশি শক্তিশালী। মিতুর পরিবার মিতুর কথা শুনে একটু হাসে। তোমাদের সবার কি হয়েছে? এমন কেন করছো? আরে আমার বিয়ের আগে আমরা যেমন ছিলাম তেমন আবার থাকবো, সমস্যা কি? কোনো সমস্যা নাই। ঠিক আমরা আগের মতো থাকবো। আর মিতু, আজ তুই আমার সাথে যাচ্ছিস। কোথায়? চিয়া পার্কে।
রিয়েলি? জি, আপনি তো খুব পছন্দ, তাই না? অনেক 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 পছন্দ। ওকে, তাহলে খাবার খেয়ে রেডি হয়ে নিবি। দেন ইটস পার্টি টাইম। ইয়েস। মিতুর চোখে মুখে 1 মিনিটেই দুঃখের ছাপ দূর হয়ে যায়। খাবার খেয়ে মিতুর বোন একসাথে বের হয় জিয়া পার্কের উদ্দেশ্যে। মিতু শিলার সাথে অনেক মজা করে সারাদিন। সন্ধ্যা 6টায় ফিরে বাসায়। মিতুর মন এখন অনেক ভালো। মিতুর অবস্থা দেখে বাড়ির সবাই অনেক খুশি হয়ে যায়। শিলা মিতুর মন ভালো রাখতে প্রতিদিনই নতুন নতুন জায়গায় নিয়ে যায়, যা মিতুর পছন্দের জায়গা। এমন করতে করতে কেটে যায় 2 মাস। মিতু জয়ের ডিভোর্স পেপার অলরেডি রেডি হয়ে গেছে। মিতুর মা মিতুকে বলেই কালকে পেপার চলে আসবে, শুধু সাইন করে দিলেই ডিভোর্সের কাজ শুরু হয়ে যাবে। মিতু জয়ের ডিভোর্স পেপার অলরেডি হয়ে গেছে। মিতুর মা মিতুকে বলে কালকেই পেপার চলে আসবে, শুধু সাইন করে দিলেই ডিভোর্সের কাজ শুরু হয়ে যাবে। ডিভোর্সের কথা শুনতেই মিতুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। মিতুর মা বুঝতে পারে না মিতুর কাদার মানে। মিতুর মায়ের চেহারা দেখে চোখের পানিটা মুছে নেয়। তুই ঠিক আছিস? মিতু নিজের ঘরে চলে যায়। রাত 11টা। মিতু শুয়ে আছে নিজের বিছানায়। চোখ দিয়ে পড়ে যাচ্ছে অবিরাম বৃষ্টির পানি। হঠাৎ মিতুর দরজায় আওয়াজ হয়, কে জানি ওকে ডাকছে। মিতু চোখ মুছে গেট খুলতেই দেখে শিলা দাঁড়িয়ে আছে। শিলা আপু। ভিতরে আসতে পারি? আরে আসো, এটা তো আবার প্রশ্ন করার কি আছে? শিলা মিতুর বিছানায় যে বসে। কিছু বলবি আপু? মিতু, আজকে কি আমি তোর কাছে থাকতে পারি? অবশ্যই। আচ্ছা। শিলা বিছানায় উঠে শুয়ে পড়ে। মিতু গেট লাগিয়ে শিলার পাশে শুয়ে যায়। দুবোন দুদিকে শুয়ে ঘুমানোর চেষ্টা করছে, কারো ঘুম আসছে না। মিতু, বলো। তুই তোর শ্বশুর বাড়ি কেন ছাড়লি? ওরা আমাকে মারে আপু। জয় মারে? কতবার মেরেছে? একবার। কেন মেরেছে? ওর মা ওকে বুঝিয়েছে আমি নাকি ওর মায়ের ব্যাপারে মিথ্যা বলছি, তাই। তো ওর মারার জন্য দোষ তুই কাকে দিবি? অবশ্যই জয়। কেন? ও আমাকে বিশ্বাস না করে ওর মাকে করলো। তোর সাথে ওর সম্পর্ক কতদিনের? 2 দিনের। ওর মায়ের সাথে? 25 বছরের। তাহলে ও কাকে বিশ্বাস করবে? মানে? মিতু, আমার কথা ভালো করে শোন। জয় খারাপ না, খারাপ ওর মা। একজন মাকে কে না বিশ্বাস করে? ও তেমন ভাবে বিশ্বাস করে। কেন করে জানিস? কারণ ওর মা ওর সামনে ভালো হওয়ার নাটক করে, যাতে সে বুঝতে না পারে ওর মায়ের আসল চরিত্র। কিছু বুঝলাম না। তুই আমার একটা প্রশ্নের উত্তর দে। কি? তুই ওকে ভালোবাসিস? না। আমার দিকে তাকিয়ে উত্তর দে। ভালোবাসি না আমি ওকে। তাহলে এই পানি তোর চোখে তারার মতো ফুটে আছে কেন? মিতু, তুই ওকে ছাড়া ভালো নেই। আর তুই ওর কাছে না ফিরে গেলে কোথায় যাবি? তোমাদের সাথে থাকবো সারা জীবন। মিতু দেখ, বিয়ের পরে তুই এই বাড়িতে এসেছিস 2 মাস হলো। মিতু দেখ, বিয়ের পরে তুই এই বাড়িতে এসেছিস 2 মাস হলো। এখন আমাদের সবার কাছে তুই মেহমান, তাই সবাই ভালো ব্যবহার করছে। কিন্তু এই সময়টা যখন 5 বছরের দিকে গড়াবে, তখন তুই আমাদের কাছে বোঝা হয়ে দাঁড়াবি। কেউ তোকে মুখ ফুটে বলবে না, কিন্তু সবার মনে থাকবে যে তুই বোঝা। তুই আমাকেই দেখে নে, স্বামীর বাড়ি ছেড়ে এখানে এসেছি 3 বছর হলো। এখন সবার কাছে আমি বোঝা। এদিকে আমার খরচ কিন্তু আমিই টানি, তবুও। আপু তুই আমার কাছে বোঝা না। তোর কাছে না, কিন্তু বাড়ির সবার কাছে আমি বোঝা। ওদের চেহারা দেখে বোঝা যায়। আমি তোর ভালোর জন্য বলছি, আমার মতো ভুল করিস না তুই। আপু ওই বাড়িতে কি করে যাব বল? ওখানে আমাকে সবাই মারে। কারণ ওর মায়ের সত্যি এখনো ফাঁস হয়নি। তাহলে ওই বাড়িতে যেয়ে আমি কি করব? মার খাবি। মানে? ওই মহিলার মতো কাজ করবি, তোর স্বামীর সামনে মার খাবি। আর তোর স্বামীর
পিঠ পিছে ওই মহিলার ক্লাস নিবি। একটা কথা মাথায় রাখবি, পারলে 1000 মার খাবো, কিন্তু আমার শাশুড়ি সত্যি স্বামীর সামনে আনবই। কিন্তু আপু, এই পরিবারও একদিন তোকে ঘৃণা করবে মিতু। এটা এই সমাজের নিয়ম। একটা বাড়িতে মেয়ে বেশি দিন থাকলে, বিয়ে না করলে সমাজ সহ বাড়ির মানুষ ওকে ঘৃণা করে, বোঝা মনে করে। আর কেউ স্বামী ছেড়ে চলে আসলে তো কথাই নেই, সরাসরি চিবিয়ে খাবে সমাজের সবাই, সাথে পরিবারও। যেই মেয়ে একদিন পরিবারটার রাজকন্যা ছিল, সে বিয়ের বয়স আসলেই বোঝা হয়ে যায়। ঠিক বলেছ তুমি। আমি ফেরত যাব ওই বাসায়, জয়ের সামনে ফাঁস করব ওর মায়ের চরিত্র। গুড, কাল আমিও ফেরত যাব আমার স্বামীর বাসায়, আমিও ফাঁস করব ওর মা ভাবিদের। আমরা দুই বোন সবাইকে প্রমাণ করে দিব যে আমরা বোঝা না, আমরা মানুষ। কিন্তু আপু, আমার ডিভোর্স পেপার তৈরি। ওটা কাগজ, আর কাগজ কি করে ছিঁড়তে হয় আশা করি জানিস। ও কাল থেকে আমাদের দুই বোনের মিশন এক্সপ্রেস শুরু। এখন ঘুমিয়ে পড়। তুমি আমাকে বুঝাতে এসেছিলে না? কারণ আমি তোর কষ্ট দেখতে চাই না। থ্যাংক ইউ আপু, সারা জীবন আমার সাথ দেওয়ার জন্য। তোর আপু আমি, তোকে আগলিয়ে রাখা আমার দায়িত্ব। তুমি অনেক ভালো। তুই সবার থেকে ভালো। শিলা মিতু ঘুমিয়ে যায়। সকাল 10টা। মিতুর মা মিতুর কাছে ডিভোর্স পেপার নিয়ে যায় সাইন করানোর জন্য। এই নে মা, এইখানে সাইন করে দে। পেপার মিতুর সামনে দিয়ে, মা, আমার পক্ষে সাইন করা সম্ভব না। কেন? মা, আমি তোর অবস্থা বুঝি, কিন্তু তুই যদি সাইন না করিস ও তোর স্বামী থেকে যাবে, আর আমরা অন্য কোথাও তোকে বিয়ে দিতে পারবো না, তোর জীবন শেষ হয়ে যাবে। মা, আমার পক্ষে সম্ভব না আর একটা বিয়ে করা। তো কি করবি তুই? একদিন ওই ছেলে তোর কাছে ডিভোর্স পেপার নিয়ে আসবে, কারণ ও আবার বিয়ে করবে। 3টা বউ তো আছেই ওর, আর 2টা যোগ করতে অসম্ভব না ওর কাছে। ওকে ডিভোর্স পেপার আনার সুযোগই দিব না। কিভাবে? আমি আজকেই ওর বাড়িতে ফেরত যাব। কেন ফেরত যাবি? মার খাওয়ার জন্য? মা, ও আমাকে মেরেছে, এটা ওর দোষ না, এটা ওর মায়ের দোষ। ওর মা জয়কে মিথ্যা বুঝিয়ে রেখেছে, তাই ও অমন ব্যবহার করে। একটা বিয়ের আসল মানে বুঝো? একটা বিয়ের আসল মানে বিশ্বাস। সে যদি তোমাকে সেটা না করতে পারে, তাহলে সেটাকে বিয়ে বলে না। মা, ছেলেটার সাথে আমার সম্পর্ক 2 দিনের, আর মায়ের সাথে ওর 25 বছরের। তাহলে অবশ্যই ও ওর মাকে বেশি বিশ্বাস করবে, তাই কি না? তুমি ওখানে যে কিছুই করতে পারবে না। মা, আমি অলরেডি 3 বার মার খেয়েছি, দরকার পড়লে আরও খাবো, কিন্তু ওর মায়ের চরিত্র ওর সামনে তুলে ধরবই। তুমি, বাবা, সবাই আমার জন্য দোয়া করো যে যেটার জন্য যাচ্ছি সেটা যেন করতে পারি। তোর সংসারে কি করলে ভালো হবে, কি না করলে, এটা আমার থেকে বেশি তুই জানবি। আর দোয়া তোর জন্য সারা জীবন আমার মনের ভেতর আছে। নিজের সংসারকে ঠিক পথে আনার জন্য সব করবি, আর আমরা তোর সাথে আছি। থ্যাংক ইউ মা। এটাতে আবার থ্যাংক ইউ কিসের, ভাগলি। মিতু মিতুর মা কথা বলছে। অমন সময় মিতুর মায়ের চোখে পড়ে যে শিলা তার 2টা লাগেজ নিয়ে ঘর থেকে বের হচ্ছে। মিতুর মা শিলাকে দেখে অবাক হয়ে যায়। শিলা, তুই কোথায় যাচ্ছিস? এটাই তো তোর বাড়ি। নিজের বাসা বড় আম্মু। না বড় আম্মু, এটা আমার বাসা না, আমার বাসা তো আমার স্বামীর বাসা। মানে তুই রিপনের বাসায় ফেরত যাচ্ছিস? জি। কেন? তোর কি মনে নেই ওর ব্যবহার? মিতুর স্বামী ওকে একবার থাপ্পড় দিয়েছে, আর তোর স্বামী তোকে রক্তাক্ত করে মেরে তোকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 10 দিন ওখানেই ভর্তি ছিলি। এসব কি ভুলে গেছিস? কিছু ভুলিনি, সব মনে আছে, আর তাই ফেরত যাচ্ছি। যাদের জন্য আমার স্বামী আজ আমার সাথে এসব করেছে তাদের ফাঁস করব, তাই।
কে করেছে? ওর ভাবি আর মা। মিতুর মতো তোর সাথেও হয়েছে? তুই আমাদের আগে বলিসনি কেন? এতদিন আমরা ভেবেছি রিপন খারাপ। না বড় আম্মু, ওর দোষ নেই, ওকে ভুল বোঝানো হয়েছিল। আর তুই আমাদের এটা আগে বলিসনি? কারণ আগে আমিও জানতাম না বড় আম্মু। যেদিন আমি মিতুর ব্যাপারে জানলাম সেদিন আমারও সন্দেহ হয়, আর তাই আমি আমার শ্বশুর বাড়ি যাই। সেখানে রিপনকে দেখানো হচ্ছিল একটা মেয়েকে। রিপন সাথে সাথে না করে দেয়। রিপন সেই জায়গা থেকে চলে যাওয়ার পরে আমি ওর ভাবি আর ওর মায়ের কথা শুনতে পাই। ওরা ওখানে আমার কথাই বলছিল যে আমাকে কি করে বের করেছে। তারপরে তুমি আমাকে এসে বোঝাও। তাহলে আজ আমার 2 রাজকুমারী চলে যাবে। মা, আর সময় পেলে এসে ঘুরে যাব, কিন্তু তার আগে ওদের ফাঁস করব, তাই না আপু? আচ্ছা যাও, আশা করি তোমাদের উদ্দেশ্য সফল হোক। থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ বড় আম্মু। হয়েছে, এবার সবাইকে বলে যাও যে জিতে এসো। আপু, তুমি একটু থামো, আমি আমার লাগেজ নিয়ে আসি, তারপর সবাইকে বলে যাব। আচ্ছা। মিতু দাঁড়িয়ে গিয়ে ঘর থেকে ওর সব লাগেজ নিয়ে আসে। মিতু শিলা সবাইকে বলে ঘর থেকে বের হয়ে যায়। উদ্দেশ্য নিজের বাড়ি, শ্বশুর বাড়ি। মিতু ওর শ্বশুর বাড়ির গেটে দাঁড়িয়ে কিছুক্ষণ থেমে কলিং বেল দেয়। কলিং বেল দিতেই জয়ের মা দরজা খোলে। জয়ের মা দরজা খুলতেই বড় ধরনের শক খায়। জয়ের মা আশা করেছিল না যে জীবনেও মিতু ফিরে আসবে। মিতু জয়ের মার চেহারা দেখে মুচকি হাসে। মিতু জয়ের মাকে দেখছে। এমন সময় জয় বের হয় ওর ঘর থেকে। কে এসেছে মা? জয়কে বের হতে দেখেই মিতু জয়ের মায়ের পায়ে পড়ে যায়। মা প্লিজ, মা আমাকে মাফ করে দেন, আমার উপর এত রাগ। সেই 15 মিনিট ধরে আপনার পায়ে পড়ে আছি, মাফ চাচ্ছি। আর কি চান মা? প্লিজ না মা, মাফ করে দেন, এত কষ্ট দিয়েন না, হাত পা ব্যথা হয়ে গেছে। জয়ের মা জয়ের বাবা দূরে দাঁড়িয়ে থেকে মিতুর কাণ্ডগুলো দেখে। ও মা, মাফ করে দেন প্লিজ। ও মা, এসব কি বলছো তুমি? কি বলছি মানে? মাফ চাচ্ছি মা, প্লিজ মাফ করে দেন। আর কত বসে থাকবো? ওই আপনার মাকে একটু বলেন না আমাকে মাফ করে দিতে। জয় মিতুর কথা শুনে হতবাগের মতো দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। বলেন না প্লিজ। মা, ও অনেকক্ষণ বসে আছে, মাফ করে দাও না। কিসের মাপ? ওই মহিলা বুদ্ধি কাটাচ্ছ, থামো, তোমাকে দিতাছি। মা, আপনি না আমাকে মেয়ে ভাবেন নিজের, তাহলে কেন এমন বলছেন মা? জেনেও কেন না জানার নাটক করছেন? এই মেয়ে ফেরত এসছে খেলার জন্য। আচ্ছা থাম, দেখাচ্ছি। এটাই তো বলছি মা, তুমি আমার মেয়ে, তোমার ওপর আবার কিসের রাগ? তোমার ওপর কোনো রাগ নেই আমার। থ্যাংক ইউ মা। খেলে নাও, খেলে নাও, প্রথম দিন খেলে নাও। তুমি তো আর জানো না তোমার ঢং। আজ কাকে ঢুকাচ্ছি তোমার বাড়িতে, আজ থেকে তোমাকে বুঝাবো জল্লাদ বউ কাকে বলে। অ্যাক্টিং আমিও জানি গো মা। আম্মা। মিতু যে জয়ের মাকে জড়িয়ে ধরে। জয়ের মা হতবাগের মতো দাঁড়িয়ে। মা, আপনি অনেক ভালো। মিতু জয়ের মাকে ছেড়ে দিয়ে ঘরের ভেতরে ঢুকে যায়। লাগেজগুলো ভিতরে নিয়ে আসেন, অনেক ভারী। জয় বাইরে থেকে লাগেজগুলো নিজের ঘরে নিয়ে যায়। জয় ভিতরে ঢুকতেই দেখে মিতু খাটে শুয়ে আছে। আবার ফিরে আসলে কেন? আপনার মায়ের জীবন জাহান্নাম বানাতে। আপনাকে ভালোবাসি তাই। জয় মিতুর মুখে এমন কথা শুনে বড় ধরনের শক খায়। মিতু যখন চলে যাচ্ছিল এই বাড়ি থেকে তখন বলেছিল ঘৃণা করি, কিন্তু আজ হঠাৎ ফেরত এসে বলে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? কোথায় না তো? তুমি এখনই যে বললে। যখন শুনতে পেয়েছেন তখন আবার কেন প্রশ্ন করেন? বারবার শুনতে ভালো লাগে। আমার বারবার বলতে ভালো লাগে না। এত পাগলি কেন তুমি? ভালোবাসার মানুষটা পাগলা তাই। আমি পাগল? কি করে পাগল হলাম আমি? মিতু জয়ের প্রশ্নের উত্তর না দিয়ে গোসল করতে চলে যায়। জয় তাকিয়ে থাকে মৃত্যুর যাওয়ার দিকে। সকাল 11টা।
জয় অফিস চলে যায়। আজকে অফিসে লেট করে যাবে ফোনে বলে দিয়েছিল জয়, তাই এখন যেতে পারে। জয় যাওয়ার পরেই জয়ের মা জয়ের রুমে যায়। সেখানে মিতু বসে আছে মোবাইল নিয়ে। কেন ফিরে এসছো আবার? ঘুরতে। অনেক ঘোরা হয়েছে, এখন চলে যাও। আমার ঘোরা মজা না বুড়িমা, যে 30 মিনিটের ভিতর আবার চলে যাব। তাহলে কেমন ঘোরা তোমার? সারা জীবন নিজের ঘোরাঘুরি আমার জয়ের আশেপাশে। মানে তুমি যাবা না? বললাম তো, আমার ঘোরাফেরা জয়ের আশেপাশে। জয় চলে যাবে এই বাড়ি থেকে, আমিও চলে যাব ওর সাথে। ও তো চলে গেল বাড়ি থেকে, এবার তুমিও যাও। এমন যাওয়া না বুড়িমা, একদম চলে যাও। ও একদিন এই বাড়ি থেকে চলে যাবে আমার হাত ধরে। এটা আপনার মাথায় সুপারগুলো দিয়ে আটকে দিয়েন। ও আমার ছেলে, জীবনেও যাবে না। ও আমার স্বামী ঠিকই যাবে। তোমার স্বামী হওয়ার আগে ও আমার ছেলে। এটা ঠিক, আপনি ওর মা, কিন্তু আসল না, নকল। আমি নকল মানে? মানে আপনি আপনার ছেলেকে নিজের মনে করেন না, করলে এত দাগ লাগতে দিতেন না ওর গায়ে। কিসের দাগ? 3টা বউ ছাড়ার দাগ। ওরা ভালো ছিল না। আমি সব জানি। ওরা ভালো ছিল না নাকি আপনি? কি জানো তুমি? আমি এটা জানি যে আপনি ওদের মারতেন জয়ের পিঠ পিছে। ওরা গ্রামের মেয়ে সেহেতু কিছু বলেনি, কিন্তু আপনার ভুলে এবার আপনি শহরের মেয়েকে এনেছেন। আমরা শহরের মেয়ে কি তা এবার আপনি দেখবেন। তুমি বুঝবে আমি কি। কি আপনি? জয়ের মা সাথে সাথে মিতুকে থাপ্পড় দিতে হাত তুলতেই মিতু হাত ধরে নেয়। হঠাৎ মিতুর হাত ধরাতে জয়ের মা ঘাবড়িয়ে যায়। 2 মাসের ভেতরে যে মিতুর এমন পরিবর্তন হবে তা জয়ের মা ধারণাও করতে পারেনি। ছাড়ো আমার হাত। ওহ মা, ভয় পেয়েছেন নাকি? ভয় পাবেন না, আমি ভূত না, আমি তো মানুষ আপনার মতো, যে কিনা আগে আপনাকে সম্মান দেখিয়েছে বয়সে বড় বলে, কিন্তু আপনি তার যোগ্য না। আজ থেকে আমার রূপ দেখবেন আপনি। মিতু জয়ের মাকে ঝটকা মেরে ফেলে দেয়। মিতুর মা মেঝেতে পড়ে যায়। জয়ের মায়ের চোখে ভয় দেখা যাচ্ছে স্পষ্টভাবে, অন্যদিকে মিতুর চোখে দেখা যাচ্ছে ঘৃণার ছাপ। তো তুমি আমাকে ধাক্কা মারলে? ভয় পেলে তা কাজের মাধ্যমে দেখাতে হয়, এতে অন্যজন নাও মারতে পারে। মৃত্যু ঘর থেকে বের হয়ে চলে যায়। জয়ের মা মেঝেতে বসে নিজের মাথায় হাত দেয়, ভাবতে থাকে কি এমন হয়েছে এই 2 মাসে যে মেয়ের এত পরিবর্তন। না, বলতে হবে জয়কে, এমনভাবে বলতে হবে যেন ছেলেটা আজকেই এই মেয়েকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেয়। জয়ের মা ভাবতে থাকে। কিছুক্ষণ পর জয়ের মায়ের মাথায় বুদ্ধি আসে। রাত 9টা। জয় অফিস থেকে বাসায় ফিরে আসে। জয় বাসার দরজার কলিং বেল দিতেই জয়ের মা কাঁদো কাঁদো চোখ নিয়ে দরজা খুলে দেয়। মা, তুমি কাঁদছো কেন? কিছু না বাবা। বলো না মা, কি হয়েছে? আজকে তোর বউয়ের ঘরে যেয়ে বললাম, মা বাইরে এসো, খাবো দুজনে একসাথে। তখন তোর বউ ধাক্কা মেরে ফেলে দিল আমাকে, আর বলল তোর মতন বুড়ির সাথে আমি খাবো। এটা মিতু বলেছে? হ্যাঁ বাবা। আচ্ছা বাদ দে, ওকে কিছু বলিস না। না মা, ওকে বলতে হবে, ওর বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। জয় রেগে নিজের ঘরে যায় মিতুকে বকতে। জয় রুমে যেয়ে অবাক হয়ে যায়। মিতু ঘরের সব দেয়ালে জয়ের মায়ের ছবি লাগাচ্ছে। মিতু, এসব কি করছো? মায়ের ছবি লাগাচ্ছি। ছেলের ঘরে মায়ের ছবি বেশি হওয়া উচিত। জয় অবাক চোখে দেখে মিতুকে। যেই মেয়ে দুপুরে জয়ের মাকে ধাক্কা মেরে ফেলে দেয়, সে কিনা এখন জয়ের ঘরে জয়ের মায়ের ছবি লাগাচ্ছে। জয়ের মা জয়ের চুপ করে দাঁড়িয়ে থাকা দেখে এগিয়ে আসে। জয়ের মা এগিয়ে এসে জয়ের ঘরের ভিতরে তাকাতেই অবাক। এই মেয়ে কি করছে জয়ের মায়ের ভেতরে, এই এক প্রশ্ন চলতে থাকে। তোর বউ কি করছে জয়? ওর ভুল শুধরাচ্ছে মা, ও অনেক ভালো হয়ে গেছে। তোমাকে বুঝতে শিখেছে ও এখন। তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসে। আচ্ছা মা, আমি এখন ফ্রেশ হয়ে নেই, একসাথে খাবার খাবো। আচ্ছা।
জয় বাথরুমে যেতেই জয়ের মা মিতুর কাছে যায়। এসব কি করছো তুমি? কেন মা, দেখতে পাচ্ছেন না আপনাকে সম্মান করছি? তোমার মতন মেয়ে আমাকে জীবনেও সম্মান করবে না। কেন করব না মা? কারণ তুমি জানো না। কি কারণে? তুমি এমন ভাব দেখাচ্ছ যেন তুমি ভুলে গেছো আমার থাপ্পড় মারাটা। মা একটু ওদিকে তাকান। জয়ের মা মিতুর দেখানো দিকে মুখ ঘুরাতেই বড় ধরনের শক খায়। জয় বাথরুমের দরজায় দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর মায়ের দিকে। জয় তুই? বাবা তুই যে সব ভাবছিস তেমন কিছুই না বাবা। আসলে আমি তো মিতুকে বুঝাচ্ছিলাম যে ও কোনো ভুল করলে তুমি ওকে আবার থাপ্পড় মারবে। তুমি যেমন আমার বিয়ের দিন আর বিয়ের পরের দিন ওকে মেরেছিলে, তাই তো? না বাবা, আমি ওকে মারিনি, তুই ভুল বুঝছিস। এতদিন ভুল বুঝেছিলাম, হাস ঠিক বুঝেছি। তুমি মা, ছি, ঘৃণা লাগছে আমার ভাবতে। তোমার কারণে 3টা মেয়ের জীবন ধ্বংস করেছি। এবার তুমি মিতুর জীবনটাও ধ্বংস করতে চাচ্ছিলে, আমার জীবন ধ্বংস করতে চাচ্ছিলে। একটা মা হয়ে কিভাবে পারো তুমি? তোমার লজ্জা লাগে না আমার সাথে এমন করাই? সব এই মেয়ের দোষ, এর জন্য এমন হচ্ছে আমার পরিবারে। মা, এটা শুধু এখন তোমার না, ওরও পরিবার। কেন বুঝছো না? ও ওর বাবা মাকে ছেড়ে এসেছে এই পরিবারকে আপন করতে। কেন অমন মাথায় রাখো তুমি? আমি কোনোদিন ভাবিনি যে তুমি অন্য মায়েদের মতো করে ওসব মনে রাখবা। ওকে আমাদের বাড়ির অংশ কেন ভাববা না? তাহলে ওকে বল তোদের বিয়ের 1 বছরে ও আমায় নাতি নাতনি এনে দেবে। মা, তুমি আমাকে তোমার বিয়ের কত বছর এনেছিলে? 3 বছরে। ছি, তোমার বেলায় 3 বছর চলবে আর ওর বেলায় 1 বছর? আমি বলেছিলাম আমার প্রথম বাচ্চা ছেলে হবে, আর তুই এসেছিস, সেহেতু আমাকে আর নিতে হয়নি। আর এখনকার মেয়েরা প্রথম বাচ্চাই মেয়ে চায়, তাহলে ছেলে কবে আনবে? আমি তাই বলছি। তোমার কথার কোনো মানে নেই মা। আপনি শুধু একটা বানিয়ে বলছেন তাই। আরে আপনি সত্যি বলেন না যে আপনি এই 1 বছর বলে বাড়িতে এমন বউ চান যে আপনার সব দোষ চুপ করে মেনে নিবে, আপনার সব কথা শুনবে, মুখ বুজে সহ্য করবে আপনার অত্যাচার। এমন কিছুই না। এমন যদি সত্যি না হয় তাহলে আপনার ছেলেকে বলেন আপনি ওর আগের বউদের মারতেন কিনা। ওরা যখনই বলতো জয়কে বলে দিবে তখনই আপনি ডিভোর্স নেওয়ায় দিতেন। তুমি ওদের মারতে? না বাবা, আমি কেন ওদের মারতে যাব? তোমার কোনো কথাই আর বিশ্বাস হচ্ছে না আমার। জয় শোন বাবা, তুই আমার ছেলে, তোর কি আমি খারাপ করতে পারি? তুই বল। মা, তুমি বের হও প্লিজ। আমি তোমার চেহারাও দেখতে চাই না। আমার সাথে আর কথা বলবে না, বের হও। জয় শোন বাবা। জয়ের মা জয়ের কাছে যেতেই জয় ওর মায়ের হাত ধরে ঘর থেকে বের করে দেয়। জয় গেট লাগিয়ে বসে যায় মেঝেতে। চোখ থেকে পড়তে থাকে বৃষ্টির পানি। একটা ছেলে সহজে কাঁদে না, কিন্তু যখন কাঁদে তখন নিজেকে আটকে রাখতে পারে না। মিতু জয়ের অবস্থা দেখে এগিয়ে যায় জয়ের কাছে। মিতু জয়ের সামনে বসে। ছেলেদের কাঁদতে নেই। খুব ব্যথা হচ্ছে যে। তাহলে এত মাস আমি কি করে সহ্য করেছি ভাবেন? তুমি আবার কি সহ্য করেছো? বিয়ে হওয়ার পরে 2 মাস বাপের বাড়িতে বসে থাকা, দূর থেকে বুঝতে পারা যে তার স্বামীকে তাকে ঘৃণা করে, এইসব কি কষ্টের না একটা মেয়ের জন্য? আমাকে ভালোবাসো তুমি? আর কতবার বলবো? হ্যাঁ। জয় মিতুকে জড়িয়ে ধরে আবার কাঁদতে শুরু করে। সরি মিতু, আই এম রিয়েলি সরি। ইটস ওকে মাই ডিয়ার হাজবেন্ড, এখন ওসব বাদ দেন। এখন আমরা আবার নতুন জীবন শুরু করব, যেখানে আমাদের ভিতরে কোনো সন্দেহ থাকবে না, কোনো অবিশ্বাস থাকবে না, থাকবে শুধু আমাদের ভালোবাসা। কিন্তু মা যদি আবার কিছু করে? মায়ের কর্মকাণ্ডের জন্য আমাদের বিশ্বাসই যথেষ্ট। ঠিক আছে। জয়ের কান্না অনেক অংশ কমে যায় মিতুর ভরসা পেয়ে। জয় মিতু রাতটা না খেয়েই পার করে দেয়। সকাল 7টা। মিতু ঘুম থেকে উঠে ঘর থেকে বাইরে আসতেই দেখে জয়ের মা শুয়ে আছে দরজায়।
মিতু জয়ের মায়ের এমন অবস্থা দেখে একটু কষ্ট পায়। মা এখান থেকে উঠে যে নিজের ঘরে বিছানার উপর ঘুমান, ঠান্ডা লেগে যাবে যে। জয়ের মা মিতুর ডাক শুনে ধরপড় করে উঠে। জয়ের মা মিতুকে দেখে কাঁদো কাঁদো চেহারা করে নেয়। আমাকে মাফ করে দাও মা, এতদিন যা করেছি সেগুলোর জন্য আমাকে মাফ করে দাও মা, আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দাও। কাঁদবেন না মা, আমি আপনাকে অনেক আগেই মাফ করে দিয়েছি, আপনাকে নিজের মা ভাবি যে। ধন্যবাদ মা। মা আপনি বড়, আমাকে ধন্যবাদ বলে ছোট করবেন না। মা একটু জয়কে। চিন্তা করবেন না মা, আমি ওকে বোঝাবো। আপনি মা, আপনি খারাপ চাইতে পারেন না। ধন্যবাদ মা। আবার ধন্যবাদ। আচ্ছা আর বলবো না। এখন যান, ফ্রেশ হয়ে নেন। কিন্তু তুমি একটু জয়কে বলো। জি মা। জয়ের মা মিতুর মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যায়। মিতু ঘরে এসে দেখে জয় ঘুম থেকে উঠে মিতুর দিকে রাগের লুক নিয়ে তাকিয়ে আছে। উঠে গেছি, সাথে সব শুনেওছি। কি শুনেছেন? এটা শুনেছি যে তুমি মায়ের সাথে কথা বলছো। কেন বলতে পারি না নাকি? না, বলতে পারো না। কেন? ওই মহিলা তোমাকে কত কষ্ট দিয়েছে, তোমাকে দূরে রেখেছে আমার থেকে 2 মাস, মিথ্যা বলেছে, আর কত কি। তো কি হয়েছে? কিছু না, তুমি ওনার সাথে কথা বলবা না, শেষ। জয়, উনি ভালো হয়ে গেছেন, আমার কাছে মাপ চাইলেন। আবার আজকে সকালে গেট খুলেই দেখি উনি শুয়ে আছে মেঝেতে, আমাদের ঘরের সামনে। উনি বদলে গেছেন জয়। খারাপ কখনো বদলায় না, দিব না। উনি খারাপ না, উনি মা, আর মাকে অপমান করার লিমিট হয় জয়। উনি মাপ চেয়েছেন, আমি মাফ করে দিয়েছি, তুমিও মাফ করে দাও। দিব না। জয়, একবার মাফ করে তো দেখো, মা হয় ধোকা দিবে না। এতদিন তো ধোকাই দিয়েছে। এটা লাস্ট চান্স, প্লিজ। কিন্তু কোনো কিন্তু না মা, হয় ধোকা দিবে না, আর করলেও কি বা করবে, দূরে করে দেওয়ার চেষ্টা করবে আমাকে তোমার থেকে, কিন্তু আমাদের বিশ্বাস তার এই প্ল্যানকে ফল করে দিবে, বিলিভ মি। আচ্ছা, লাস্ট চান্স কিন্তু। জি, আর এসব হওয়ার আগে মায়ের সাথে যেমন ব্যবহার করতা তেমন করবা, আচ্ছা? আচ্ছা, এখন তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর তুমি ফ্রেশ হয়ে নিও। মিতু ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে জয় আবার ঘুমিয়ে গেছে। মিতু ভেজা চুলে জয়ের সামনে বসে। মিতুকে এখন কোনো পরীর থেকে কম সুন্দর লাগছে না। ভেজা এলোমেলো চুল যার একটু এসে পড়েছে মিতুর চেহারায়, হালকা গোলাপি ঠোঁট যা এক নিমেষেই পাগল করে দিতে পারে জয়কে। মিতু জয়ের সামনে বসে দুষ্টুমি করে জয়ের মুখে চুলের কয়েক ফোঁটা পানি ফেলে। জয় মুস্কি হাসি দিয়ে মিতুর হাত ধরে টান দিয়ে নিজের পাশে শুইয়ে দেয়। মিতু জয়ের পাশে শুয়ে জয়ের বুকে মুখ লুকায়। এভাবে থাকবে তো সারা জীবন আমার এই বুকে? যতদিন রাখবে ততদিন থাকবো। সারা জীবন থাকতে বললে থাকবে তো? এক্ষুনি তো বললাম, যতদিন রাখবা ততদিন থাকবো। এখন সারা জীবন বললে তাই থাকবো। তোমার মায়ে পড়ে গেছি মিতু। এখন ওঠো, না তো কেউ চলে আসবে। আর একটু থাকি। জি না। আচ্ছা। জয় মিতুকে ছেড়ে দেয়। মিতু ছাড়া পেয়ে দেয় এক দৌড়। জয় মিতুর দৌড়ানো দেখে হাসতে শুরু করে দেয়। সকাল 7:50। জয়ের মা, জয়ের বাবা, জয়, মিতু সবাই একসাথে খাবার খাচ্ছে। জয় বাবা, আজকে অফিসে যাস না কেন? আজ তোর মামাতো ভাই রিজান আসবে। ও কবে আসলো ঢাকা থেকে? আজকেই ঢাকা থেকে সরাসরি এই বাড়িতে ঢুকবে। ভালোই, অনেক দিন থেকে ওর সাথে দেখাও হয়নি। আচ্ছা, ওর বউ বাচ্চাকে আনবে? না, ওরা ঢাকাতেই থাকবে। কখন আসবে ও? এই তো আসলো বলে। তা কয়দিন থাকবে? আজকেই চলে যাবে। এত তাড়াতাড়ি যাবে কেন? ওর মায়ের বাড়িতে থাকবে 3 দিন। ও তাহলে আসুক, আমি না হয় একটু অফিস থেকে আসি।
না, আজকারও অফিসে যাওয়া নেই। আচ্ছা। সকাল 10টা। জয়, জয় কোথায় তুই? দেখ তোর ভাই এসেছে। মিতু ডাক শুনে ঘর থেকে বের হতেই ধাক্কা খায় এক অচেনার সাথে। মিতু পড়ে যেতে লাগলে অচেনা মানুষটাকে মিতুকে ধরে নেয়। মিতু লোকটির কোলে। মিতু ওঠার চেষ্টা করছে কিন্তু পারছে না। লোকটা যেন হারিয়ে গেছে মিতুর মাঝে। একটু উঠবেন প্লিজ? ও সরি। অচেনা লোকটি মিতুকে উঠিয়ে দেয়। তাই এই অপরিচিতার নাম কি? আমি অপরিচিত না, আপনি বলেন। আপনি অপরিচিত। কে আপনি? হ্যাঁ, হঠাৎ চলে আসেন বাড়ির ভিতর? এটা জয়ের বাসা তো। হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি ওর মামাতো ভাই রিজান। আর আপনি? ও, আপনি জয়ের মামাতো ভাই। জয় আপনার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে, আমি ওকে ডেকে দিচ্ছি। তার আগে বলেন আপনি কে? আমি ওর ওয়াইফ। বেটা আবার বিয়ে করেছে? আমি ওকে ডেকে আনছি। মিতু ঘরের ভেতরে ঢুকে যায়। মিতু ঢুকতেই জয়ের মা বের হয়ে আসে। আরে রিজান, কখন আসলি? এখনই খালা। তা জয় আবার বিয়ে করেছে? তো আবার করবে না? সেটাও। একজনের জন্য তো আর বসে থাকতে পারে না। এবারেরটা ভালো মনে হচ্ছে, হাসি খুশি। অনেক ভালো। তুমি ভালো আছো তো? তোর খালা কি কখনো খারাপ থাকে? সেটাই তো আমার খালা বেস্ট। এখন চল, একটু ফ্রেশ হয়ে আবার খাবার খাবি তো? খাবো না আবার, কিন্তু তার আগে একটু দেখা করে আসি জয়ের সাথে। যা। রিজান জয়ের রুমে যেতেই আবার পেছন ঘুরে জয়ের মায়ের কাছে আসে। খালু কোথায়? বাজার করতে গেছে। ও। রিজান আবার হাঁটা ধরে জয়ের রুমে। রিজান জয়ের রুমে যেয়ে দেখে মিতু জয়কে টানছে আর জয় ঘুমিয়েই আছে। কি তুলতে পারছো না? ওকে না। ওকে, তোলার টিক্স শেখো আমার কাছ থেকে। রিজান বাথরুমে যেয়ে এক কাপ পানি নিয়ে এসে জয়ের উপর ঢেলে দেয়। রিজান শয়তান, তোরে আজ আমি মেরেই ফেলবো। রিজান দৌড় দেয় পেছনের জয়। মিতু অবাক চোখে তাকিয়ে আছে জয়ের দিকে। জয় চোখ বন্ধ করেই কি করে বুঝলো যে ওটা রিজান। জয় রিজানকে মেরে পিটে মিতুর সামনে নিয়ে আসে। জয় রিজানের কলার ধরে আছে আর রিজান হাসছে। চোখ না খুলেই কি বুঝলা যে রিজান ভাইয়া তোমার ওপর পানি ফেলেছে? আরে তোমাকে কি বলবো, ও যতবার আসে ততবারই এভাবে পানি ফেলে আমার উপর। এখন তো অভ্যাস হয়ে গেছে, আর তাই চিনতে পেরেছি। কি করব বল, তুই যে কুম্ভকর্ণের মতো ঘুমাস। চুপ কর। এবার ছাড়। ছেড়ে দেন, আর কত ধরে থাকবেন? জয় মিতুর কথা শুনে ছেড়ে দেয় রিজানকে। বারে, ও বললো আর ছেড়ে দিলি? আমার বউ যা বলছে তাই করব। মিতু জয়ের কথা শুনে মুস্কি হাসে। আহারে দরদ। চুপ কর, চল বাইরে ঘুরে আসি। আগে খাবো, অনেক ক্ষুধা লাগছে, তারপর যাব। আচ্ছা চল। জয় রিজানকে নিয়ে ডাইনিং টেবিলে যায়, পেছন পেছন মিতুও যায়। রিজান জয় একসাথে বসে। এই নে তোর খাবার। রিজানের প্লেটে খাবার দিতে যে, না খালা, তুমি সার্ভ করবে না আমায়। জয়ের মাকে থামিয়ে দিয়ে, তো কে করবে? মিতু করবে। রিজানের কথা শুনে মিতু চমকে ওঠে। হঠাৎ ওর খালাকে থামিয়ে মিতুকে দিয়ে কেন সার্ভ করবে? ও হ্যাঁ, ভাবির হাতে সার্ভ করে দিবি? জীবনে প্রথম দেখা হয়েছে তাই। মিতু, ওকে সার্ভ করে দাও। এই নাও মা, ওকে সার্ভ করো। মিতু একটু হাসার চেষ্টা করে চামচটা নিয়ে রিজানকে সার্ভ করে খাবার। রিজান মিতুর দিকে তাকিয়ে আছে। রিজানের চোখে মিতু লোলুপ দৃষ্টি দেখতে পাচ্ছে। মিতু কোনোভাবে সার্ভ করে দূরে সরে যায় রিজানের থেকে। রিজান আবার মুচকি হেসে মিতুর দিকে তাকায়। রিজানের লোলুপ দৃষ্টি অন্য কেউ লক্ষ্য না করলেও মিতু খুব ভালোভাবেই করছে। রিজান খাবার খেয়ে জয়ের সাথে ঘুরতে যায় বাইরে। দুপুরে বাসায় এসে খাবার খেয়ে নেয়। সন্ধ্যা 7টা। রিজান ওর মায়ের বাসায় যাওয়ার জন্য নিজের ব্যাগ রেডি করে নেয়। জয়ের বাড়ির সবাই রিজানকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে যায়। রিজান সবার সাথে কথা বলে অটোতে উঠে বসে। অটো চলতে শুরু করলে রিজান আবার পেছন ফিরে তাকায় মিতুর দিকে। মিতু রিজানের তাকানো দেখে জয়ের পেছনে লুকিয়ে যায়।
রিজান চলে গেলে জয়ের বাসার সবাই আবার ফিরে আসে বাসায়। রাত 11টা। মিতু জয়ের হাতে মাথা দিয়ে আছে। মিতু জয়ের হাতে মাথা দিয়ে ভাবছে রিজানের কর্মকাণ্ডের কথা। জয়, একটা কথা বলি। বল। আমাকে না রিজানকে একটা লুচু মনে হচ্ছে। কেন? ওকে লুচ্চা মনে হলো কেন? না, কেমন জানি লোলুপ দৃষ্টি নিয়ে তাকাচ্ছিল আমার দিকে। আরে ওসব ভেবো না, ও এমনি একটু মজা করে। আচ্ছা, আর একটা প্রশ্ন। আবার কি? রিজান তো তোমার মামাতো ভাই, সেহেতু তোমার মা ওর ফুপি হচ্ছে না? হচ্ছে। তাহলে রিজান খালা বলে ডাকে কেন? আরে আমার খালাতো বোনেরা আমাকে খালা বলে ডাকতো, আর রিজান ছোটবেলা থেকেই ওটা শুনতে শুনতে বলতে বলতে ওরও খালা হয়ে গেছে আম্মু। কেউ কিছু বলে না? কি আর বলবে, তখন ছোট ছিল না। তো এখন কিছু বলে না কেন? এখন ওকে সবাই বলে, কিন্তু ওর উত্তর হয় যে আমার অভ্যাস হয়ে গেছে, তাই আর কেউ কিছু বলে না। ও, এখন ঘুমাও। মিতু জয়ের কথা শুনে একটু ভরসা পায়, ভেবে নেয় যে ওরই হয়তো ভুল হয়েছে দেখতে। রিজান যাওয়ার একদিন পর জয় সকাল 9টায় অফিসের জন্য চলে যায়। মিতু ওর ঘরে বসে কাপড় গোছাচ্ছে। হঠাৎ এক সময় কেউ একজন এসে মিতুর এক হাত ধরে নেয়। হঠাৎ হাত ধরায় মিতু চিল্লিয়ে ওঠে। মিতু চিল্লিয়ে লোকটার দিকে তাকাতেই দেখে লোকটা রিজান। ভাইয়া আপনি? উফ, আমাকে ভাইয়া বলছো কেন? তো কি বলবো? আর আপনি আমার হাত ধরে আছেন কেন? ছাড়েন বলছি। তুমি নাকি আমাকে লুচ্চা বলেছো? মিতু রিজানের কথা শুনে ভাবনায় পড়ে যায় যে এই কথাটা শুধু জয়কে বলেছে, আর জয় সেদিন বলেছিল ওসব ভেবো না। তাহলে ওই লোক জানলো কি করে? জয় আমাকে বলেছে। মিতু অবাক দৃষ্টিতে তাকায় রিজানের দিকে। ও আমাকে যে বলেছে আমি নাকি ওর বইয়ের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছি, আর এমন যেন আর কোনোদিন না হয়। তোমার কি সত্যি মনে হয় আমি লুচ্চা? হ্যাঁ, কারণ আপনি সেদিন আমাকে যেভাবে দেখেছিলেন সেটাকে সাধারণত তাকানো বলে না, ওটাকে লোলুপ দৃষ্টি বলে। আহা, ঠিক বলছো। আমার বউ আমাকে লুচ্চা বলে। জানো, ওই মেয়েকে আমার একটুও বিয়ে করার ইচ্ছে ছিল না, কিন্তু কি আর করব বলো। ওকে রেপ করার পরেই ওর পেটে বাচ্চা চলে আসে, আর আমাকে বিয়ে করতে হয়, না তো আমি আর বিয়ে নেভার। ছি, আপনি এত জঘন্য। এই একটু বেশি বলছো কিন্তু। আমি একটুও জঘন্য না। আরে তুমিই বলো, একটা মানুষ একটা জিনিস কতদিন আর ইউজ করবে? আর আমার আবার একটা অভ্যাস আছে, একটা শার্ট একদিন পরে আর ভালো লাগে না। এই অভ্যাসের জন্যই তো একটা মেয়েকে বেশি দিন রাখতে পারি না, একদিন দেখেই মন উঠে যায়। আমার হাত ছাড়েন প্লিজ। আরে শোনো, আমার বিয়ে হওয়ার পরে না আর একটাও পাইনি। নতুনদের দেখতে একদম আসমানের পরী, কিন্তু কালকের আগের দিন নতুন পরী পেয়েছি, আর সেটা হলো তুমি। চিন্তা করো না, আজকেই রাখবো, কাল আর রাখবো না। আমার আবার দুইবার ইউজ করতে ভালো লাগে না। আমার হাত ছাড়েন বলছি, না তো আমি চিল্লাচিল্লি করব। কর, কেউ নেই তোকে শোনার জন্য। আমার শাশুড়ি মা আছে। খালা? খালাই তো পাঠালো তোর কাছে। রিজানের কথা শুনে মিতুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। মিতু রিজানের কথায় বিশ্বাস করতে পারছে না, আবার অবিশ্বাসও হচ্ছে না, কারণ মিতু জানে জয়ের মা মিতুকে পছন্দ করে না। আবার সেদিন জয়ের মা মিতুর কাছে মাপ চাইলো, তাহলে এসব কেন করবে? হোয়াট? মা? জয়ের মা মিতুর ডাক শুনে জয়ের রুমে আসে চিল্লাতে চিল্লাতে। কি হয়েছে? হ্যাঁ, জয়ের মা রুমে ঢুকতেই দেখে রিজান মিতুর একটা হাত ধরে আছে। মিতু হাজারো চেষ্টা করছে নিজের হাত ছাড়ানোর। জয়ের মা রিজানের হাত ধরা দেখে একটু রাগে না, বরং হাসি মুখে রিজানের কাছে আসে। কখন আসলি? কেবলই খালা। মা দেখেন, ভাই আমার হাত ছাড়ছে না, ওনাকে বলেন আমাকে ছেড়ে দিতে প্লিজ। বৌমা, আর চিল্লাচিল্লি করো না, কানটা ফেটে গেল আমার। আর কাকে থামতে বলছো? রিজানকে? ও অমনি বৌমা, জানো না, তাই ওর বিয়ের আগে বিদেশে 5টা মেয়েকে ওর বন্ধুসহ ধর্ষণ করেছিল ও, যার একটার পেটে বাচ্চা চলে আসে, আর আমাকে বিয়ে দিতে হয় এদের দুজনের।
আর বিয়ে না দিয়েই কি করব বলো? মেয়েটা মরার হুমকি দিচ্ছিল, ওর জন্য বিয়ে দিতে হলো আমাকে। আর জানো মিতু, এসব জিনিসের দিকে খালাই আমাকে সাহায্য করে। আমার খালা রেপের কত কেস যে সরিয়েছে আমার মাথা থেকে। তুই আমার একটা ভাতিজা না? থ্যাংক ইউ খালা। এবার তাড়াতাড়ি কাজটা শেষ কর তো। মা এসব কি বলছেন আপনি? আমাকে বাঁচিয়ে নেন মা। আপনি আমাকে পছন্দ করেন না এটা আমি জানি, কিন্তু আমি আপনার বাড়ির সম্মান মা। আমি আপনার ছেলের বউ। তোকে আমি আমার ছেলের বউ মানি না, আর আমার ছেলের জীবন থেকে তোকে সরাতে আমাকে এসব করতেই হবে। আপনি আমাকে আপনার ছেলের জীবন থেকে সরানোর জন্য এসব করছেন? সেদিন আমার কাছে মাপ চাইলেন যে। কিছু পেতে গেলে একটু আধটু নাটক করতেই হয়। ছি, এত খারাপ আপনি? অনেক। রিজান, দাঁড়িয়ে কি করছিস? কাজ শুরু কর। আমি গেলাম, আমার আবার এসব কষ্ট সহ্য হয় না। মা, আমার জীবন নষ্ট করবেন না দয়া করে। আমি জয়ের জীবন থেকে দূরে চলে যাব। চলে যাবে ওর জীবন থেকে? হ্যাঁ, অনেক দূরে। রিজান চলে যাবে বলে ছেড়ে দে। খালা, যখন ধরেছি তখন একটু থাক না। আমার আবার নতুন জিনিস ধরে ছাড়তে ইচ্ছে হয় না। তুই না? আচ্ছা, যা ইচ্ছে কর। মা প্লিজ। জয়ের মা হাসতে হাসতে চলে যাওয়ার জন্য পেছন ঘুরতেই থ মেরে যায়। পেছনে জয় দরজায় হেলান দিয়ে হাসছে। জয়, তুই? জয়, আমি। তুই কখন আইলি? আধা ঘন্টা হবে হয়তো। তুই যেসব ভাবছিস সেসব কিছু না বাবা। আমি কি ভাবছি? রিজান এমনি মজা করছে, মিতুর হাত ধরেছে। মা, আমি আধা ঘন্টা থেকে ওর দেওয়ালের পিছনে দাঁড়িয়ে আছি। কেমন ভাবে ধরে আছে তার সবকিছু জানি আমি মা। জয়। রিজান জয়কে দেখেই মিতুর হাত ছাড়েনি। এমন ব্যবহার করছে যেন ওর লজ্জা শরমটা আজ সে খেয়েছে। কি এবার আমার কথা মাথায় ঢুকেছে? আর বিশ্বাস করবে এই মহিলাকে? না। এই নাটা সারা জীবন যেন মাথায় থাকে। তোমার সাথে পরে কথা বলছি মা, আগে ওর সাথে একটু ডিল করে আসি। জয়ের কথা শুনে জয়ের মা ঘাবড়িয়ে যায়। জয় ওর মাকে কথাটা বলেই ঝাঁপিয়ে পড়ে রিজানের উপর। জয় ওর সব রাগ রিজানের উপর দেয়। জয় রিজানকে আধমরা করে দেয়। রিজানের শরীর দিয়ে অবিরাম রক্ত পড়ে যাচ্ছে। রিজান একটু একটু করে নিঃশ্বাস নিচ্ছে। আপনি মা? ওর মায়ের দিকে তাকিয়ে, জয়, আমি তোর ভালোর জন্য করেছি। আমার ভালো মিতুকে, ওকে ভালোবাসি আমি, আর আপনি কিনা? ছি, আপনি কারোর মা হওয়ার যোগ্য না। আমার ঘৃণা হচ্ছে আপনাকে নিজের মা বলতে। ছি, আপনি তো মেয়ে হওয়ার যোগ্য না। আমাকে পছন্দ না করে আমাকে আপনার ছেলের জীবন থেকে সরাবেন, তাই বলে এইভাবে একটা মেয়ে আর একটা মেয়ের ইজ্জত নিয়ে খেলা করতে লজ্জা লাগে না আপনার? কিভাবে আপনি করতে পারেন এসব? আপনার একবারও খেয়াল আসেনি? আপনার মাথায় একবারও এটা ভাবা আসেনি যে আমি এসব জানার পর আমার কি হবে? আমি আপনার এই চরিত্র দেখে কিভাবে ভেঙে পড়তে পারি? আপনার লজ্জা লাগেনি? ছি। আপনি আপনার ছেলের বাচ্চা হিসেবে মেয়ে পছন্দ করেন না, তাহলে আপনি কেন মেয়ে? আপনিও ছেলে হয়ে যান। নিজের সন্তান জন্ম হওয়ার পর সাথে সাথে নিজেকে মেরে ফেলতে পারেননি? অন্য মেয়েদের জন্ম নেওয়ার অধিকার নেই, তাহলে আপনার কেন ছিল? কেন জন্ম হতে মরে যাননি? আমাদের ঝগড়ার পরের দিন আপনি রিজানকে ডাকেন, এটাতেই আমার আপনার উপরে আর রিজানের উপরে সন্দেহ হতে থাকে। আবার সেদিন মিতু যখন বলল রিজান ওর দিকে ওভাবে তাকাচ্ছে, তখন কেন জানি আমার সন্দেহ আরও বেড়ে গেল। আমি সেদিন মিতুকে চুপ করিয়ে দেই, কিন্তু আমার সন্দেহ ঠিকই থাকে। আর তাই আমি কালকে অফিসে যাইনি, আমার ঘরের জানালার পাশেই বসেছিলাম সারাদিন। আর আজকে অফিসে যাওয়ার ভান করে ওই দেওয়ালের পাশে এসে লুকিয়ে গেলাম। আমি অনেক আগে বের হতে চেয়েছিলাম, কিন্তু
হয়নি, কারণ আপনি আরো কতটা খারাপ হতে পারেন তাই দেখতে চেয়েছিলাম, আর দেখেও নিলাম। আপনাকে সেদিন কেন মাফ করেছিলাম? ছি, আমি ভেবেছিলাম সব মা ভালো, সবাই আমার মায়ের মতনই, কিন্তু আমি ভুলে গেছিলাম আপনার মতো মাও আছে দুনিয়ায় যারা কাউকে ভালোবাসতে পারে না। আরে আপনি তো আপনার ছেলেকে পর্যন্ত ভালোবাসেন না, আমি তো দূরের ব্যাপার। জানেন, আপনার মতো মানুষেরা নিজের বাড়িতে বউ আসার পর ভুলে যায় যে সেও একসময় বউ ছিল, তাকেও একটা মানুষ আপন করে নিয়েছিল। আমার দাদি কি আপনাকে একবারও বলেছে ছেলে আনতে, মেয়ে না আনতে? তোর দাদি যে আমাকে কত মেরেছে সেটা তুই জানিস না, আমি তোকে বলিনি এটাই। রিয়েলি মা? হাজার কত কি জানবো তোমার ব্যাপারে, কয়েকটা তো জানলাম। তুমি তোমার ভাইয়ের ছেলের রেপের কেসগুলো ওর মাথা থেকে সরাও। তোমার বৌমা পছন্দ না তাই তোমার ভাইয়ের ছেলেকে দিয়ে ওর রেপ করানোর চেষ্টা করো। তুমি তোমার ছেলেকে মিথ্যা বলো, তুমি তোমার বৌমাকে মারো, আর মারার কারণ হলো তোমার শাশুড়ি তোমাকে মেরেছে। সি মা, সি। মিতু, আমার তোমার লাগেজ পিক করো, আজকেই চলে যাবো এই বাড়ি থেকে। না বাবা, যাস না প্লিজ। মিতু, তাড়াতাড়ি করো। মিতু জয়ের কথা শুনে লাগেজ প্যাক করা শুরু করে। জয়ের মা বারবার জয়ের কাছে মাপ চায়, যে মিতুকে থামানোর চেষ্টা করে, কিন্তু মিতু জয় না থেকে বাড়ি থেকে বের হয়ে যায়। আর কোনোদিন ফিরে আসবে না এই বাড়িতে তারা। জয় মিতু চলে যাওয়ার 1 বছর পর, জয় মিতু বাড়ি থেকে চলে যাওয়ার পর জয়ের মা একদম মুচড়ে যায়। নিজের খেয়াল ঠিক মতো রাখে না, কারোর সাথে কথা বলে না। জয়ের নতুন বাসায় শুধু জয়ের বাবা যায়। কোনো কোনো সময় জয়ের মা সব সময় জয়ের বাবাকে প্রশ্ন করে জয় কেমন আছে। জয়ের বাবা একই উত্তর জেনে তুমি কি করবে। জয় মিতু এই বাড়ি থেকে বের হয়েছে ভালোই আছে, ভালোই চলছে ওদের জীবনটা। জয় মিতুর বিয়ের 2 বছর পর ম্যারেজ অ্যানিভার্সারিতে মিতু জানতে পারে মিতু প্রেগনেন্ট। মিতু জয়কে কথাটা বলেই জয় আনন্দে ফেটে পড়ে, যেন এর থেকে ভালো খবর এই জগতে নেই। বাবা হওয়ার ফিলিংসটা জয় এখন থেকেই পাচ্ছে। মিতুর পেটে বাচ্চা আসার পর জয় মিতুর জীবনের নতুন দিকে চলতে থাকে, যেখানে আছে জয় মিতুর ছোট ছোট স্বপ্ন, জয়ের কেয়ার মিতুর জন্য। একটু বকা, একটু আদর, ওদের জীবনটা এখন একদম পারফেক্ট, যেখানে নেই জয়ের মায়ের কালো ছায়া, নেই কোনো ভয়, আছে শুধু স্বপ্ন, ভালোবাসা, যা দিয়ে জয় মিতু খুব সুন্দর করেই নিজের জীবনটা গুছিয়ে নিয়েছে, আর যা কোনোদিন ভাঙবে না। কোনো কঠিন সময় আসলেও তাকে দূরে সরিয়ে দিবে মিতু জয়ের ভেতরের অটুট বিশ্বাস।